শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের শ্রেণী কার্যক্রম আমাদের পাঠশালায় আবারও তোমাদের স্বাগতম। চলমান ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আজও একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের উপর একটি ক্লাস নিব। ক্লাসটি হবে তোমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনা নীতির উপর। এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয় জানতে পারবে, ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনা নীতি বা আদর্শ বর্ণনা করতে পারবে এবং এফডব্লিউ টেইলরের অবদান ব্যাখ্যা করতে পারবে। আমরা চলে যাই প্রথম টপিকসটিতে, ব্যবস্থাপনা নীতির ধারণা। তোমরা সবাই একটু লক্ষ্য করো, ব্যবস্থাপনা নীতি হলো সাধারণ কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা, যেটি গাইডেন্স ফর অ্যাকশন হিসেবে বিবেচিত। নীতি বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়, তাই একে বাস্তবসম্মত বলে বিবেচনা করা হয়। নীতি দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য প্রণয়ন করা হয়ে থাকে। নীতি নৈতিকতা মেনে চলা উচিত, এই আপ্তবাক্য সকল সমাজেই প্রচলিত। তোমরা একটা স্থির চিত্র দেখো, যেখানে ব্যবস্থাপনা নীতির সম্পর্কে কয়েকজন ব্যক্তি বসে ব্যবস্থাপনার কাজগুলো কিভাবে পরিচালিত হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। সেখানে ব্যবস্থাপনার যে সমস্ত কাজ আছে, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই কাজগুলোর সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে কিভাবে কাজটি হবে সেই সংক্রান্ত নীতি বিষয়গুলো নিয়েই আলোচিত হচ্ছে। এক্ষেত্রে নীতি এমন একটি বিষয় যা মেনে চললে এর দ্বারা সংশ্লিষ্ট সবাই উপকৃত হতে পারে। প্রতিটা ক্ষেত্রে কিভাবে করলে কাজটি সুন্দর হবে, সম্পাদন করা যাবে, দীর্ঘদিনে এ ধরনের প্রতিষ্ঠিত কিছু সত্য হিসেবে কিছু উপায় পদ্ধতি বেরিয়ে এসেছে, যাকে নীতি হিসেবে দেখা হয়ে থাকে। এই নীতি বা আদর্শের উপর ভিত্তি করেই ব্যবস্থাপনার কাজ সম্পাদিত হয়। ব্যবস্থাপনার কাজগুলো তোমরা ইতিপূর্বে জেনেছো, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এই কাজগুলো মূলত সুষ্ঠুভাবে সম্পাদনের পূর্বে নির্ধারিত কিছু সাধারণ নির্দেশিকা রয়েছে। তাই দীর্ঘদিনে ব্যবস্থাপক যে সকল নিয়মনীতি পালন করে এসেছেন তার মধ্যে হতে সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত নিয়ম নির্দেশনায় ব্যবস্থাপনার নীতি হিসেবে বিবেচিত। আলোচনা এবং সংজ্ঞা বিশ্লেষণ করে এই ব্যবস্থাপনা নীতির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তোমরা লক্ষ্য করবে যে নীতি হলো মৌলিক ও প্রতিষ্ঠিত সত্য বা বিবৃতি। এটি কাজের জন্য নিয়ম বা দিক নির্দেশনা স্বরূপ। এটি প্রয়োগের ফলাফল আগে থেকেই পরীক্ষিত এবং এটি নির্ধারিত এবং এতে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। এছাড়াও ব্যবস্থাপনা নীতি সর্বজনীন, অর্থাৎ সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা নীতি প্রয়োগযোগ্য, যেটি ব্যক্তি, পরিবার, সমাজ, সরকারি, বেসরকারি, যে কোনো ধরনের প্রতিষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োগ লক্ষ্য করা যায়। স্থান, কাল ও পাত্রভেদে নীতি প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য বা নমনীয়তা দেখা যায়। অতএব ব্যবস্থাপনার নীতি বলতে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক সত্য বা বিবৃতিকে বোঝায়, যা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নিতে পথ প্রদর্শন করে থাকে এবং পরিকল্পনা, পরিচালনা, সর্বোপরি নিয়ন্ত্রণের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে। আমরা পরের টপিকসটিতে চলে যাই, ব্যবস্থাপনার নীতি বা আদর্শ। তোমরা ইতিপূর্বে একটু জেনেছো যে নীতি হলো সাধারণ পথ নির্দেশনা বা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা, যেটি কতিপয় দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে। আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেল ব্যবস্থাপনার 14টি মৌলিক মূলনীতি বা মৌলিক নীতির নির্দেশ করেছেন, যা এখনও পর্যন্ত বিশ্বের সকল মহলে স্বীকৃত হয়ে আসছে। নিম্নে তার প্রদত্ত নীতিসমূহ আলোচনা করা হলো। হেনরি ফেল আধুনিক ব্যবস্থাপনার জনক এবং প্রশাসনিক ব্যবস্থাপনারও জনক। তিনি
ব্যবস্থাপনার ক্ষেত্রে যে 14টি নীতি প্রদান করছেন তার মৌলিক নীতিটি হলো বা প্রথম নীতিটি হলো কর্মবিভাজন বা কার্য বিভাজনের নীতি। এই নীতির মূল কথাটি হচ্ছে কাজের প্রকৃতি অনুযায়ী, কাজের অবস্থান অনুযায়ী, সাংগঠনিক ভিত্তি অনুযায়ী, কাজের প্রকৃতি অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং বিশেষজ্ঞ ব্যক্তির উপরে দায়িত্ব অর্পণ করা। সেই ব্যক্তিরা তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের দক্ষতা দিয়ে কাজটিকে এগিয়ে নেবে এবং সর্বোপরি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হবে। এ কারণে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব, কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকে ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। এটিতে যে কোনো ব্যবস্থাপনা কার্যে কর্মবিভাজন বা কার্য বিভাগের প্রথম ও প্রধান পালনীয় নীতি। এতে একই ধরনের কাজ করতে যেয়ে কর্মীর কার্যদক্ষতা যেমনি বাড়ে, তেমনি ব্যবস্থাপকের পক্ষে অধস্তনদের কাজ তত্ত্বাবধান করা সহজ হয় এবং কাজের বিশেষায়ন সম্ভব হয়ে থাকে। আলোচনার প্রেক্ষিতে এটিও বলা যায়, একটি কাজকে যদি একাধিক ভাগে ভাগ করে বিভিন্ন ব্যক্তির উপরে দায়িত্ব অর্পণ করা হয় তাহলে সেই কাজটি ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সুচারুরূপে সুন্দররূপে সম্পাদন করতে পারে। দ্বিতীয় নীতিটি তোমরা লক্ষ্য করো, কর্তৃত্ব দায়িত্বে সমতা রক্ষণের নীতি। দুটি বিষয় এখানে আলোচিত হবে, একটি হলো কর্তৃত্ব আর একটি দায়িত্ব। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার বা ক্ষমতা, আর দায়িত্ব হলো কাজের ভার বা জবাবদিহি করার বাধ্যবাধকতা। প্রতিষ্ঠানে কর্তৃত্ব দায়িত্ব এই দুটি বিষয় নিবিড়ভাবে সম্পর্কিত। এই অধিকার ও দায় বাধ্যবাধকতার সমতা রক্ষার নীতিকেই মূলত কর্তৃত্ব দায়িত্বে সমতা রক্ষণ বলা হয়ে থাকে। এই কর্তৃত্ব দায়িত্ব সঠিকভাবে বন্টন করা হলে, সঠিকভাবে কাজ পেতে চাইলে কর্মরত প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব যেমনি বুঝিয়ে দিতে হবে, তেমনি উভয়ের মধ্যে সমতা নিশ্চিত করাও আবশ্যক। কাউকে হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে তাকে প্রয়োজনীয় খাতাপত্র ও হিসাব তলব করার কর্তৃত্ব প্রদান করা উচিত। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নিরীক্ষা হলো হিসাবের শুদ্ধতা যাচাই। তো সেটি যদি করতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানের গমন এবং প্রতিষ্ঠানের খাতাপত্র তলবের অধিকারও তাদেরকে দিতে হবে, অন্যথায় তিনি সঠিকভাবে কাজটি করতে পারবেন না, অথবা তার পক্ষে হিসাব নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে না। তৃতীয় নীতিটি তোমরা লক্ষ্য করো, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। একটি প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সিদ্ধান্ত কোথা থেকে গৃহীত হবে বা কোন পর্যায়ে গৃহীত হবে সে সংক্রান্ত আলোচনায় কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতির মৌলিক বিষয়। যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে সংরক্ষিত থাকে তাকে কেন্দ্রীকরণ, আর যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মৌলিক বিষয়গুলো ধরে রেখে নিম্ন পর্যায়ে বা অধস্তনদের উপর অর্পণ করা হয় সে নীতিকে বলা হয় বিকেন্দ্রীকরণ। এই কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ দুটি বিষয় এরূপ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল ক্ষমতা ব্যবস্থাপনার উপরি পর্যায়ে সংরক্ষণ করা হয় তাকে কেন্দ্রীকরণ, আর নিচের পর্যায়ে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলা হয়ে থাকে। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীকরণ যেমন ও সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কোনোটি লাভজনক নয়। সম্পূর্ণ কেন্দ্রীকরণ অধস্তনদের গুরুত্ব হ্রাস করে, আর সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ ঊর্ধ্বতন অধস্তনের উপর কর্তৃত্ব হারায়। তাই প্রতিষ্ঠানে উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা আবশ্যক। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী বা কাজের প্রকৃতি অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণের প্রকৃতি অনুযায়ী কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ উভয় বিষয়টি নিয়ে কাজ করতে হবে। পরের নীতিটা তোমরা একটু লক্ষ্য করো, আদেশের ঐক্য নীতি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি থেকে তোমরা নিশ্চয়ই খেয়াল করবে এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল, প্রয়োগ ইত্যাদি কোশ্চেন বা প্রশ্ন হয়ে থাকে। এক্ষেত্রে একজন কর্মীর আদেশদাতা হবেন মাত্র একজন ব্যক্তি। এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকেই ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন বা সাবঅর্ডিনেট একজন ঊর্ধ্বতনের নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে এবং তার পক্ষে কাজের জন্য ওই ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে। একটি নির্দিষ্ট সময়ে একজন অধস্তন যদি একাধিক ঊর্ধ্বতনের নিকট থেকে আদেশপ্রাপ্ত হন সেক্ষেত্রে তিনি কোনোভাবেই কাজটি সুসম্পন্ন বা ভালোভাবে সম্পাদন করতে পারবেন না। এই কারণে প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী যদি কাজ সুসম্পন্ন করতে হয়
তাহলে একজন ঊর্ধ্বতনের নিকট থেকে একজন অধস্তন একটি নির্দিষ্ট সময়ে আদেশপ্রাপ্ত হবেন। পরের নীতিটি তোমরা একটু লক্ষ্য করো, নির্দেশনার ঐক্যনীতি। আমরা একটু জানব নির্দেশনা কী। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃক আদেশ, উপদেশ, নির্দেশ প্রদান করাকেই নির্দেশনা বলা হয়ে থাকে। তো সেই নির্দেশের ক্ষেত্রে উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্যনীতি বলে। অর্থাৎ বিগত যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা উচিত। এটি হেনরি ফেল মূলত দেখাতে চেয়েছেন। একটি সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। কারণ একটি নির্দেশনা একভাবে দেওয়া হয়েছে, সেখান থেকে পরবর্তী যদি ওই একই অধস্তন অন্য নির্দেশনা পেয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কোনোভাবেই কাজটি সঠিকভাবে করতে পারবেন না। আমরা পরের নীতিটা একটু লক্ষ্য করি, যেটি হেনরি ফেলের 14টি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ নীতি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। এটিতে সাধারণ স্বার্থ বলতে প্রতিষ্ঠানের স্বার্থকে উল্লেখ করা হয়েছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে। একটা ব্যবসায় কর্মরত প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ প্রতিষ্ঠানকে বড় করে দেখলে দলীয় চেতনা বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের স্বার্থে সবাই ছোটোখাটো বিভেদ এড়িয়ে চলে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানের মৌলিক স্বার্থই প্রধান, এখানে ব্যক্তি স্বার্থ পরে বিবেচিত হবে। প্রতিষ্ঠানের স্বার্থকে বিবেচনা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্যকে সামনে নিয়ে যদি কর্মকাণ্ড পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। পরের নীতিটা তোমরা একটু দেখো, জোড়াময়ী শিকল, অর্থাৎ লোহার শিকল বা স্কেলার চেনের কথা বলা হয়েছে। একটি লোহার শিকল যেমন একটির সাথে আরেকটি যুক্ত থাকে, অনুরূপভাবে যে কোনো ধরনের প্রতিষ্ঠানে সকল স্তরের সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ একে অন্যের সাথে যুক্ত বা শিকলবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়াময় শিকল নীতি বলে। এতে শিকলের উপর থেকে নিচ পর্যন্ত পারিবারিক আবদ্ধতা, কর্তৃত্বের প্রবাহ এবং যোগাযোগের পথ নির্দেশ করে। এতে কে কার নিকট অধীন ও কে কার অধস্তন সহজে বোঝা যায়। এই নীতি দ্বারা এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে যেখানে লোহার শিকলের ন্যায় প্রত্যেকটি সাথে আরেকটি যুক্ত থাকে, একটি প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ, উপবিভাগ, সেকশন, দপ্তর, পরিদপ্তর ইত্যাদি ব্যক্তির মধ্যে প্রত্যেকের মধ্যে যুক্ত থাকলে তাদের দায়িত্ব, কর্তৃত্ব সহজে সুনির্দিষ্টকরণ সম্ভব হয়ে থাকে। ফলে কে কার নিকট জবাবদিহি করবে তা সহজে অনুমেয় বা বোঝা সম্ভব। পরের নীতিটা তোমরা একটু লক্ষ্য করো, নিয়মানুবর্তিতার নীতি। অর্থাৎ সুষ্ঠু নিয়মনীতি থাকবে এবং সেটির ব্যবহারটি হবে। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়মনীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই ব্যবস্থাপনায় নিয়মানুবর্তিতার নীতি বলা হয়ে থাকে। যেহেতু একটি প্রতিষ্ঠান নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয় বা নীতির উপর ভিত্তি করে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে, তো এই ক্ষেত্রে বলা হচ্ছে সেই নীতিটি হবে সঠিক বা যা বাস্তবায়নযোগ্য বা যেটি ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। যে কোনো ধরনের প্রতিষ্ঠানে যথোপযুক্ত নিয়মনীতি থাকা অপরিহার্য, অন্যথায় প্রতিষ্ঠান কখনোই ভালোভাবে চলতে পারে না। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে প্রাতিষ্ঠানিক নিয়ম ও নীতির প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকবে, আর এই নিয়ম নীতি যদি সবাই মেনে চলে বা বাধ্য হয় তাহলে প্রতিষ্ঠানটিও এগিয়ে যাবে। পরেরটা দেখো, শৃঙ্খলার নীতি। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই ব্যবস্থাপনায় শৃঙ্খলা নীতি বলে। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপায় উপকরণেদের শৃঙ্খলাকে বোঝানো হয়েছে। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা সম্ভব হয় না। একটি প্রতিষ্ঠানে দুই ধরনের উপাদান থাকে, একটি বস্তুগত আর একটি অবস্তুগত। এই অবস্তুগত উপাদানটি হলো মানুষ, আর বস্তুগত উপাদান মধ্যে অর্থ, যন্ত্রপাতি, পদ্ধতি, বাজার ও কাঁচামাল। তো এগুলোর সুষ্ঠু বিন্যাস বা যথাযথ ব্যবহারটি থাকতে হবে। যদি না থাকে বা যোগ্য স্থানে না থাকে বা
সঠিকভাবে দায়িত্ব বুঝে না নেয় তাহলে প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে পারবে না। পরের নীতিটি তোমরা লক্ষ্য করো, পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে। যে কোনো প্রতিষ্ঠানেই কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে সমস্ত জনবল কর্মরত থাকে তারা প্রত্যেকেই তাদের উপযুক্ত পারিশ্রমিক আশা করে এবং সেই পারিশ্রমিকটি হবে যোগ্যতা, মেধা এবং দক্ষতার ভিত্তিতে। পরের নীতিটা তোমরা একটু লক্ষ্য করো যে অধস্তনদের সাম্যের নীতি। অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। এটি ন্যায়পরায়ণতার সাথেও সম্পর্কযুক্ত। একজন ঊর্ধ্বতন যদি তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন তবে অধস্তনদের মাঝে ঊর্ধ্বতন সম্পর্কে সুধারণা গড়ে ওঠে। অর্থাৎ কাজের প্রকৃতি অনুযায়ী একই প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মরত, এই ক্ষেত্রে ঊর্ধ্বতন অধস্তনের প্রতি নিরপেক্ষ মনোভাব প্রদর্শন করবেন এবং সেই ক্ষেত্রে সাম্যের নীতিটি প্রয়োগযোগ্য। পরের নীতিটি একটু লক্ষ্য করো, চাকরির স্থায়িত্বের নীতি। এই নীতির বক্তব্য হলো কর্মীদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তারা কর্মীদের আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়। সাধারণভাবে একজন যুবক লেখাপড়া শেষে ভালো চাকরি পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে। যখন সে চাকরি পায় তখন তার চাকরিটা স্থায়ী হোক, এটা তার প্রত্যাশার বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে চাকরির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করা যায়। সেখানে যখনই কোনো ব্যক্তি বা জনবল যুক্ত হয় সেখানে তার চাকরিটা স্থায়ী প্রত্যাশা করে। সেই ক্ষেত্রে যদি অস্থায়ী ভিত্তিতে চাকরি হয় তাহলে প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটিকে শ্রম ঘূর্ণায়মানতা বা লেবার টার্নওভার বলা হয়ে থাকে। পরের নীতিটা দেখো, উদ্যোগের নীতি। তোমরা ইতোপূর্বে উদ্যোগ সম্পর্কে একটু জেনেছো, এর আগে একটি ক্লাসে আলোচনা করা হয়েছিল। সেখানে তোমরা নিশ্চয় জানো যে নতুন বিষয়ে সেটি প্রচেষ্টা নিয়ে বাস্তবায়ন করার প্রচেষ্টা নেওয়া, সেটি হলো উদ্যোগ। তো এই ক্ষেত্রে সেই বিষয়টির প্রয়োগ লক্ষ্য করা যাবে। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব ক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে তার সুযোগ সৃষ্টিকেই ব্যবস্থাপনায় উদ্যোগের নীতি বলে। অধস্তনদের পক্ষে প্রতিষ্ঠানের সর্বস্তরের কাজের মান উন্নয়ন বা বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বিষয়ে কার্যকর চিন্তা করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে ব্যক্তি যদি উদ্যোগ গ্রহণ করে বা ঊর্ধ্বতন যদি উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগের মূল্যায়ন ব্যবস্থাপনার ক্ষেত্রে থাকতে হবে, যেটিকে উদ্যোগের নীতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। হেনরি ফেল প্রদত্ত শেষ নীতিটি হলো একতাই বল নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত সবাইকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকেই ব্যবস্থাপনায় একতাই বল নীতি বলে। প্রতিটা বিভাগ ও উপবিভাগের অধীন ব্যক্তিবর্গকে বিভাগীয় লক্ষ্য অর্জনের জন্য স্ব ক্ষেত্রে পরস্পর ঐক্যবদ্ধ থাকা এবং একে অন্যের সহযোগী হওয়া আবশ্যক। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী যুক্ত থাকে তাদের কাজের ঐক্যবদ্ধর মাধ্যমে টিম স্পিরিট বা দলীয় চেতনা তৈরি হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে পারে। হেনরি ফেল ছাড়াও যে 14টি নীতি প্রদান করছেন হেনরি ফেল, এটি ছাড়াও আরও কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নীতি দেখে থাকি। সেগুলির প্রথমটি হলো নমনীয়তার নীতি। দেখো, নমনীয়তা হলো পরিবর্তন করার ব্যবস্থা। অর্থাৎ কাজের প্রকৃতি অনুযায়ী বা সিদ্ধান্ত গ্রহণের প্রকৃতি অনুযায়ী বা সমস্যা সমাধানের প্রকৃতি অনুযায়ী পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন, বিয়োজন ইত্যাদি করার ব্যবস্থা থাকাটাই হলো নমনীয়তা, যেটি চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে। ব্যবস্থাপনার সমাজবিজ্ঞানের একটি শাখা, তাই সামাজিক বিভিন্ন পরিবর্তিত পরিবেশের মধ্য দিয়ে ব্যবস্থাপনাকে তার উদ্দেশ্য অর্জন করতে হয়। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন পরিবর্তন যদি সাধিত হয় সেই ক্ষেত্রে ব্যবস্থাপনার যে নীতি গ্রহণ করা হয়েছে তার পরিবর্তনও প্রয়োজন হতে পারে। তো সেই পরিবর্তনের সুযোগটি থাকাই হলো নমনীয়তার নীতি। দ্বিতীয় নীতিটি তোমরা লক্ষ্য করো, ভারসাম্যের নীতি। অর্থাৎ ভারসাম্যের নীতি বলতে প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমান তালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টিকে বোঝায়।
কোনো বিভাগের কাজের দায়িত্ব এবং গুরুত্ব বুঝে লোকবল ও সামর্থ্য নিয়োজিত করা হয়ে থাকে। অর্থাৎ এখানে সমতা রক্ষিত হবে, দায়িত্বের মধ্যে, কর্তৃত্বের মধ্যে, জবাবদিহিতার মধ্যে একটি সমতা রক্ষিত হবে, যেটিকে ভারসাম্যের নীতি বলা হচ্ছে। সর্বশেষ নীতিটি তোমরা লক্ষ্য করো, ব্যতিক্রমের নীতি। অর্থাৎ ব্যবস্থাপক কোন ক্ষেত্রে তার দৃষ্টি অধিক নিবদ্ধ করবে, এরূপ নীতিকে তার প্রতি আলোকপাত করা হয়ে থাকে। একজন ব্যবস্থাপকের পক্ষে তার সবগুলো কাজ সমান গুরুত্ব দিয়ে করা সম্ভব হয় না। এজন্য কোন কাজটি উদ্দেশ্য অর্জনে অধিক গুরুত্বপূর্ণ এবং সেভাবে দৃষ্টি প্রদান এবং ব্যবস্থাপনার কার্য পরিচালনা করা আবশ্যক। অর্থাৎ কাজের গুরুত্ব অনুযায়ী ব্যবস্থাপক অধিক দৃষ্টি যদি নিবদ্ধ করে, সেই নীতিকে ব্যবস্থাপনায় ব্যতিক্রমের নীতি বলা হয়ে থাকে। এই সমস্ত নীতিগুলো আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখে থাকি, যার ফলে ব্যবস্থাপনার কাজগুলো সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হয়ে থাকে। আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই, ব্যবস্থাপনার উন্নয়নে এফডব্লিউ টেইলরের অবদান। তোমরা নিশ্চয়ই জানো যে ব্যবস্থাপনা দুজন জনক আছে, একজন হলো এফডব্লিউ টেইলর, যিনি বৈজ্ঞানিক ভিত্তিক ব্যবস্থাপনার জনক, আর একজন হেনরি ফেল। তাদের অবদান আজকে ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত এবং যার কারণে ব্যবস্থাপনা আজকে সর্বজনীন বিষয় হিসেবে উঠেছে। তো আমরা অবদান একটি স্থির চিত্র দেখছি, যেখানে এফডব্লিউ টেইলর আছেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটা মধ্যবিত্ত পরিবারে ফ্রেডরিক উইন্সলো টেইলর 1856 সালে জন্মগ্রহণ করেন এবং 1915 সালে মৃত্যুবরণ করেন। আমরা এফডব্লিউ টেইলরের জীবন বৃত্তান্ত যদি একটু আলোচনা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি মধ্যবিত্ত পরিবারে 1856 সালে জন্মগ্রহণ করেন এবং শিক্ষা জীবনে আইনজীবী হওয়ার ইচ্ছায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও খারাপ দৃষ্টিশক্তির কারণে তার পক্ষে লেখাপড়া চালিয়ে দেওয়া সম্ভব হয়নি। তিনি 1975 সালে একটি ট্রেনিং ইনস্টিটিউটে প্যাটার্ন প্রস্তুতকারী মেকানিকের কাজ শেখার জন্য শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। পরবর্তীতে 1878 সালে মিডভেল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে কাজে যোগদান করেন। নিজের দক্ষতা যোগ্যতা বলে 1884 সালে মাত্র 28 বছর বয়সে ওই কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে 1890 সালে তিনি মিডভেল স্টিল কোম্পানি থেকে ইস্তফা দেন এবং 1900 সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের বাকি সময়টা তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবন, বিভিন্ন প্রতিষ্ঠানে তার নতুন চিন্তাধারার প্রয়োগে দায়িত্ব পালন এবং নতুন ধারণার প্রবক্তা হিসেবে কাজ করেছেন, যার পরিণামে তার নতুন ধারণা তত্ত্ব বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট নামে পরিচিতি লাভ করেছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে রয়েছেন। 1915 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা যদি তার অবদানগুলো একটু লক্ষ্য করি, তিনি প্রথম একটি গ্রন্থ রচনা করেন, গ্রন্থটির নাম হলো দ্য প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এছাড়াও আরও একাধিক গ্রন্থ তিনি রচনা করছেন, প্রাইস রেট সিস্টেম, শপ ম্যানেজমেন্ট, গসপেল অফ এফিসিয়েন্সি ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ তিনি রচনা করছেন। এই রচনার মধ্য দিয়ে তার দর্শনকে পরবর্তী গবেষণার বিষয়বস্তু হতেও বা স্থায়ী রূপ পরিগ্রহে সহায়তা করেছে। তিনি তার চিন্তা চেতনায় বৈজ্ঞানিক ব্যবস্থাপনাকে এমন একটা মানসিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন, যা গতানুগতিক ব্যবস্থাপনা ধারণা থেকে ব্যবস্থাপনাকে বেরিয়ে আসতে সুযোগ করে দিয়েছে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ধারণাকে মানসিক বিপ্লবের সাথে চিহ্নিত করেছেন। তিনি দ্বিতীয় অবদানটি রেখেছেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ উপস্থাপন করছেন। তিনি তার গবেষণার মধ্য দিয়ে দুটি দিক, একটি হলো মানবীয় দিক, যেটি উত্তম কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ইত্যাদি, আরেকটি হলো বস্তুগত দিক, যেখানে পরিকল্পনা, কারখানা পরিবেশ নির্দেশ করেন। একই সাথে তিনি উন্নয়নের উপায়ও নির্দেশ করেন। সেই সাথে তিনি এরূপ ব্যবস্থাপনার ক্ষেত্রে কতিপয় আদর্শ তুলে ধরেছেন, যেটি তার প্রদত্ত 4টি নীতি উল্লেখ করেছেন। একটি হলো টিপসই পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, আরেকটি হলো উত্তম পদ্ধতিতে কর্মী নির্বাচন, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, যেটি দ্বারা ভালো মানের কর্মী নিয়োগ, তাদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা তিনি উল্লেখ করেছেন। আর যে কোনো প্রতিষ্ঠানে
সে যে মানের প্রতিষ্ঠান হোক, ছোটো বড়ো মাঝারি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানে হোক না কেন, সেখানে শ্রম ব্যবস্থাপনা সৌহার্দ্যপূর্ণ হবে। আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, ব্যবস্থাপনা শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করেছেন। গবেষণা ও কর্মপদ্ধতির উন্নয়ন। টেইলর তার বাস্তব উপলব্ধি ও গবেষণা কর্মের মধ্য দিয়ে ব্যবস্থাপনা কর্ম সম্পাদনের অনেকগুলো সহায়ক উপাদান বা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ব্যবস্থাপনার কাজকে অধিক কর্মক্ষম ও ফলপ্রদায়ক করতে সমর্থ হয়েছে। এর মধ্যে নিম্নোক্ত উপাদানসমূহ উল্লেখ করেছেন তিনি, যেমন সময় নিরীক্ষা, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে সময় নির্ধারিত থাকবে। তারপরে গতি নিরীক্ষা, কাজের গতি কীরূপ সেটিও নির্ধারিত থাকবে। শ্রান্তি নিরীক্ষা, প্রতিষ্ঠানের শ্রান্তিও নির্ধারিত থাকবে। এবং কার্যভিত্তিক ফোরম্যানশিপ বা সংগঠন উল্লেখ করেছেন। পরিকল্পনার জন্য পৃথক কক্ষ বা বিভাগ তিনি উল্লেখ করেছেন। ব্যবস্থাপনায় ব্যতিক্রম আদর্শের অনুসরণ করা যেতে পারে, বা কলকাতা যন্ত্রপাতির বিনির্দিষ্ট মান প্রতিষ্ঠা, স্লাইড রুল এবং সমজাতীয় শ্রমসংক্ষেপ যন্ত্রপাতির ব্যবহার, অর্থাৎ যতটা সম্ভব শ্রমিক কর্মী নিয়োগ করে, গতি নিরীক্ষা করে, শ্রান্তি নিরীক্ষা করে এবং কাজের প্রকৃতি অনুযায়ী সংগঠন দাঁড় করানো এবং পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী বা সঠিকভাবে পরিকল্পনা নির্ধারণ ইত্যাদি তিনি কাজটি করছেন। এছাড়াও শ্রমিকদের জন্য নির্দেশ কার্ড প্রদান, পার্থক্যমূলক ঠিকা মজুরি হার ব্যবস্থার প্রবর্তন, সকল কাজের জন্য বোনাস পদ্ধতির প্রবর্তন এবং উৎপাদনে ব্যবহৃত কলকবজা যন্ত্রপাতি পণ্যের শ্রেণীবিন্যাসে নিমনিক পদ্ধতির উদ্ভাবন তিনি করছেন। মানব সম্পদের উপর গুরুত্ব আরোপ। টেইলরের লেখনীতে কার্যক্ষেত্রে পদ্ধতিগত উন্নয়ন সাধন করে উৎপাদনশীলতা বৃদ্ধির কথা গুরুত্ব পেয়েছে, কিন্তু তিনি কোনোভাবেই প্রতিষ্ঠানে মানব শক্তির গুরুত্বকে ছোট করে দেখেননি। তিনি অকপটে বিশ্বাস করতেন বস্তুগত সম্পদের সদ্য ব্যবহারের মূলেই রয়েছে মানুষের মানবিক প্রচেষ্টার প্রয়োগ। তিনি আরও লক্ষ্য করেন যে মানুষের প্রচেষ্টা যত বাড়ে সম্পদও ততই বৃদ্ধি পায়। এজন্য তিনি সহযোগিতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ একজনের প্রতি আরেকজনের সহযোগিতা থাকবে। তিনি বলেছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের মানসিক বিপ্লবের সাথে জড়িত। আরেকটি বিষয় হলো কাজের প্রতি, সহকর্মীদের প্রতি এবং কর্মকর্তাদের প্রতি তার মনোভঙ্গির আমূল পরিবর্তন। একইভাবে নতুন চিন্তাগত পদ্ধতিগত উন্নয়নের মধ্য দিয়ে টেইলর ব্যবস্থাপনার জগতে নতুন এক দিগন্তের সৃষ্টি করেছেন, যা তৎকালীন সময়ে শুধু নয়, শত বছরের পরেও ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে। তোমরা আলোচনার প্রেক্ষিতে একটি বাড়ির কাজ খাতায় লিখে নিবে, সেখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে। নীতি কি, ব্যবস্থাপনা নীতি কি, কেন্দ্রীকরণ কি, বিকেন্দ্রীকরণ কি। অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে, তোমরা লিখে নিবে। আদেশের ঐক্যনীতি বলতে কি বোঝায়, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, হেনরি ফেল প্রদত্ত সাম্যের নীতি বলতে কি বোঝায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।